আচ্ছা, অষ্টম শ্রেণীর ছাত্ররা আমাদের দেখো, এর আগে আমরা দ্বিতীয় ইউনিটের পড়াগুলো সব শেষ করেছিলাম, কিন্তু লকডাউন ভেবেছিলাম মিটে যাবে, আবার হয়তো নর্মাল লাইফে আমরা ফিরতে পারবো, কিন্তু বাস্তব সেটা বলছে না। তাই আমরা আবার তৃতীয় ইউনিট, এখনও মধ্যশিক্ষা পর্ষদ আমাদেরকে বলেনি যে সিলেবাস কিছু কমছে কি না। তা আপাতত আমরা শেখার জন্যেই বা পড়ার জন্যেই আমরা শুরু করছি ফাইনাল বা থার্ড সেমেস্টারে যেগুলো পড়তে হবে আর কি, সেগুলো। তার মধ্যে প্রথম হচ্ছে অণুজীবের জগৎ। দেখো, আমরা চোখের ওপরে যা দেখতে পাই, কত রকমের উদ্ভিদ পাই, কত রকমের প্রাণী পাই, কিন্তু উদ্ভিদ প্রাণীগুলো ছাড়া পৃথিবীতে আর কিছু দেখতে পাই না। এর বাইরেও কিন্তু একটা বিশাল জগৎ লুকিয়ে আছে। যদি তোমাকে একটু পুরনো কথা বলি, তাহলে দেখবে যে পৃথিবীতে যখন জীব আর জড়ের মধ্যে পার্থক্য করলো বিজ্ঞানীরা, মানে তৎকালীন দার্শনিকরা, তাদের মধ্যে আলেকজান্ডার গ্রিসেস, অ্যারিস্টটলের কথা আমরা পাই খ্রিস্ট জন্মেরও আগে। তিনি পৃথিবীকে যা সমস্ত জীব ছিল দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে স্থবর, একটা জঙ্গম। মানে যারা চলতে পারে তারা জঙ্গম, যারা স্থির হয়ে থাকে কিন্তু প্রাণ আছে তারা স্থবর, মানে গাছ আর প্রাণী। পরবর্তীকালে মাইক্রোস্কোপ আবিষ্কারের পর আমরা অস্তিত্ব অনুভব করলাম যে এগুলোর বাইরেও প্রচুর পরিমাণে ছোটো ছোটো জীব আছে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন শরীর খারাপ, অসুস্থতা ইত্যাদির কারণে আমরা তাদের অস্তিত্বটা অনুভব করতে পারছি। বাড়িতে দুধ রেখে দিলে মা রাত্রিবেলা ফ্রিজে ঢোকাতে ভুলে গেছে, কিংবা দুধটা ফুটিয়ে রাখতে ভুলে গেছেন, পরের দিন সকালে দেখা গেলো সেটা কেটে গেছে, মানে দই হয়ে গেছে। কে করলো? আমরা তো কিছু করিনি। আসলে কিছু ব্যাকটেরিয়া তার মধ্যে কাজ করেছে। একটা লেবুর টুকরো, কি ফলের টুকরো, কি পাউরুটির পিস ভুল করে দীর্ঘদিন মিটসেপের পাশে পড়েছিল। এই বর্ষাকালে 2-4 দিন বাদে আমরা যদি দেখবো আরে বাবা এর ওপরটা কিরাম সব হয়ে গেছে। মা বললেন দেখ ছাতা ধরে গেছে, ফেলে দে বাইরে। আচ্ছা, এগুলো এলো কোত্থেকে? আমরা কি আগে দেখতে পেয়েছিলাম? এটা কি ইঁদুর না বাদুড় যে এসে ওর ওপরটা নোংরা করে দিয়ে গেছে? কেউ না। তাহলে এগুলো হচ্ছে বাতাসের মধ্যে আমাদের চোখের বাইরে ভেসে থাকা কিছু অণুজীবের রেণু, যারা ওর মধ্যে খাবার পেয়ে সেখানে বংশবিস্তার করেছে। এই যে দেখো, এই যে লকডাউনটা কী কারণে? করোনা ভাইরাস শব্দটা এখন সবাই পরিচিত, কোয়ারেন্টাইন শব্দটা সবার কাছে পরিচিত। তা সেই করোনা ভাইরাসকে কেন্দ্র করে খেয়াল করে দেখো, ভাইরাসটাকে দেখতে পাচ্ছি আমরা কেউ না, কিন্তু লোকে মাঝে মাঝে অসুস্থ হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তাকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে, লোকে কেউ ছুটছে না, সে এক পাশে পড়ে আছে, লোকে সাবধানে কত সব পিপি মাস্ক সব পরে পরে ঘুরে বেড়াচ্ছি আমরা। কাকে ঠেকানোর জন্যে? যাকে দেখতে পাচ্ছি না সেরকম একটা বস্তুকে ঠেকানোর জন্য। যদি আজকে একটা বলি আমি তোমাকে, যে জলাশয়ের পুকুর থেকে একটু জল নিলাম, ওরা মাটি ফাটি শুদ্ধ, জলটাকে প্রথমে একটু ছেঁকে নিলাম, তারপরে কি করলাম, এই পুকুরের জলটাকে যদি একটু স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্রে দেখবো ছেঁকেটাকে নিয়েছি, তারপর নোংরা থাকার কথা ছিল না, কিন্তু কত রকমের ছোটো ছোটো পদার্থ সেখানে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একটা গাছের পাতা দীর্ঘদিন ধরে, গাছের পাতা গাছে ঝুলছিল, পাতাটাকে তুলে নিয়ে এসে আমি জল দিয়ে ধুয়ে একটা পাত্রে রাখলাম। সেই পাত্রের জলটাকে যদি আমি একটুখানি স্লাইডের ওপর রেখে যদি আমি তাকে মাইক্রোস্কোপের তলায় দেখি, তাহলে দেখব অসংখ্য অণুজীব ঘুরে বেড়াচ্ছে। আমরা যে বিছানা বালিশ ব্যবহার করছি, আমরা যে দরজায় হাত দিচ্ছি, তোমরা চেয়ার বেঞ্চিতে হাত দিচ্ছ, টেবিলে হাত দিচ্ছ, সব জায়গাতে অণুজীবরা আছে। প্রশ্ন আছে তাহলে সবসময় তবে অসুস্থ হতাম? আসলে সব অণুজীব কি আমাদের ভালো খারাপ? না, কত অণুজীব আছে আমাদের যেগুলো ভালো অণুজীব। তাহলে কোথাও খারাপ অণুজীব, কোথাও ভালো অণুজীব, সব রকম মিলেমিশেই আমাদের এই ব্যবস্থাটা চলছে। 2-1 ফোঁটা দই একটু জল মেশালে, এই জল মেশানোর পর সেটাকে একটু স্লাইডের ওপরে একটুখানি রেখে দিয়ে যদি মাইক্রোস্কোপের তলায় ধরা হয়, দেখবে তার মধ্যে অসংখ্য অণুজীব ল্যাকটিক অ্যাসিড ঘুরে বেড়াচ্ছে। এইভাবে আমরা অণুজীবের জগৎ সম্পর্কে একটা ধারণা পেতে পারি। বলছে আজ থেকে 350 কোটি বছর ধরে আগে থেকে এরা পৃথিবীতে এসছে এবং বেঁচে আছে। সমসাময়িক বহু জীব বিলুপ্ত হয়েছে,
বহু অণুজীবও বিলুপ্ত হয়েছে। কিন্তু বাস্তব হচ্ছে এই অণুজীবগুলো কী করছে, অণুজীবগুলো নিজেদেরকে মিউটেশন করিয়েছে, তারা নিজেদেরকে পরিবর্তন করেছে এবং আজও পৃথিবীতে টিকে আছে। বিজ্ঞানীরা হিসেব টিসেব করে আমাদের দেখালেন, খালি চোখে দেখতে না পাওয়া অণুজীবের ভর পৃথিবীর যত জীব আছে তাদের ভরের 60%। আমাদের পায়ের নিচে মাটির মধ্যে 10 লক্ষ ধরনের অণুজীব বাস করে, আর 1 গ্রাম মাটিতে 100 কোটি, ভালো করে বোঝো, 100 কোটি অণুজীব রয়েছে। তাহলে অণুজীবের হাত থেকে আমাদের রেহাই আছে? নেই। তাহলে প্রশ্ন উঠছে, করোনা ভাইরাসের হাত থেকে কি আমাদের রেহাই আছে? আছে। করোনা ভাইরাসকে ঠেকানোর জন্য, এরকম বহু ভাইরাস পৃথিবীতে এসছে, তাকে ঠেকানোর জন্য বিজ্ঞানীরা এমন শরীরের ব্যবস্থা করে ফেলেছে যে ভাইরাসগুলো শরীরে ঢুকেও কিন্তু কোনো কাজ করতে পারেনি। আবার অনেক রোগ আছে যেগুলোর সঠিক ভাইরাস এখনও, সঠিক ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। আমরা আশাবাদী শীঘ্রই করোনা ভাইরাসের এই প্রকোপ চলে যাবে, আমরা আবার সুস্থ সেই শস্য শ্যামলা পৃথিবীতে নিজেদের স্বাধীনভাবে বাঁচতে পারব। এটাকে বলা হচ্ছে অণুজীব। তো অণুজীবের বৈশিষ্ট্য কী? উত্তপ্ত গরম মরুভূমি, মেরু অঞ্চলের কি বরফের স্তূপ, সমুদ্রের নোনা জল, বিভিন্ন জায়গার উষ্ণ প্রসবন আমাদের বক্রেশ্বরে আছে, মানুষের খাদ্যনালী থেকে শুরু করে কোথায় না কোথায় অণুজীব বাস করছে, তার ইয়ত্তা নেই, সব জায়গাতেই অণুজীব। তাহলে অত্যন্ত উচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি কাছাকাছি কিছু অণুজীব আছে, বেঁচে আছে। আমরা ভাবলাম খাবারটাকে ফুটিয়ে খেলে বাঁচবো, উপায় নেই, না বাঁচতে পারি, অণুজীব সেখানেও থাকতে পারে। আবার কিছু অণুজীব আছে যেমন ইস্ট, এরা অক্সিজেন কম আছে, দিব্যি বেঁচে আছে। এদের বেঁচে থাকার জন্যে ভেজা জায়গা গুরুত্বপূর্ণ। অন্ধকার থাকলে তাড়াতাড়ি বাড়ে, সূর্যালোকে এদের বৃদ্ধি একটু কমে যায়, হতে পারে। পচা গলা বস্তু থেকে এরা খাবার সংগ্রহ করে, তাই এদের আমরা মৃতজীবী বলি। এরা খাবারের জন্য আমাদের দেহের অঙ্গ, তরল, কলাকোষ প্রভৃতি জায়গায় বাসা বাঁধে। এইরকম অণুজীব যারা আছে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছে যে 25 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরা তাড়াতাড়ি বাঁচে এবং বাড়ে এবং বাঁচে। -10 ডিগ্রির নিচেও এরা বেঁচে থাকতে পারে, 100 ডিগ্রিতেও বেঁচে থাকতে পারে। এই থার্মোফিলিক ব্যাকটেরিয়া, থার্মো অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া, এরকম বহু রকমের ব্যাকটেরিয়া সব টার্মস এসছে, এগুলো আমরা উঁচু ক্লাসে পড়ব। আমরা যেটা বলি এর মধ্যে কারা কারা আছে। বিজ্ঞানীরা অণুজীব আবিষ্কারের পর যখন শ্রেণীবিন্যাস করতে গেলেন জীবের, তখন তারা সেই অ্যারিস্টটলের স্থবরা জঙ্গম থেকে অণুজীবগুলোকে কেটে বার করে নিয়ে এসে একটা আলাদা গোষ্ঠী করেছিলেন, প্রোটিস্টা। পরবর্তীতে দেখা গেল এই প্রোটিস্টা গোষ্ঠীর মধ্যেও কতগুলো অণুজীবের নিউক্লিয়াসটা প্রোক্যারিওটিক, কতগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসটা ইউক্যারিওটিক। তারা কি করলো না, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুটো নিউক্লিয়াসকে দুটো গোষ্ঠী করলো, একটা মনেরা আর একটা হচ্ছে প্রোটিস্টা। যারা প্রোক্যারিওটিক তারা মনেরা, যারা ইউক্যারিওটিক নিউক্লিয়াসযুক্ত তারা হলো প্রোটিস্টা। এছাড়া ছত্রাক, যারা মাইসেলিয়াম হাইফি দিয়ে তৈরি, সেই ছত্রাকগুলোকে আমরা কালেকশন করলাম, চিহ্নিত করলাম। এককোষী ছত্রাক, ইস্ট, এরকম কিছু আছে। কিছু মাইসেলিয়াম ফিলামেন্টাস, খালি চোখে দেখা যায় না, মিউকয়েড আইজোপাস, এই সমস্তগুলোকেও নিয়ে আমরা একটা গোষ্ঠী করলাম, যারা খাবার তৈরি করতে পারে, নিজের খাবার নিজে, মৃতজীবী, এদেরকে আমরা একটা গোষ্ঠী করলাম, যে গোষ্ঠীর নাম হলো ছত্রাক। তাহলে এই ছত্রাক গোষ্ঠী, এই প্রত্যেকটা সঙ্গে আর যেটা আছে ব্যাকটেরিয়া, ভাইরাসকে এখন কোষই বলা হয় না, কারণ ভাইরাসের সুগঠিত কোনো কোষ নেই। ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি
অণুজীব, আদ্য প্রাণী, ছত্রাক, শৈবাল সবই রয়েছে। এবার আমি তোমাদের বলি যে ব্যাকটেরিয়া সম্বন্ধে বলি কীরকম। বিভিন্ন আকারের সব কোষের গঠন, বিভিন্ন আকারের কোষের গঠন, কোথাও গোল, কোথাও লম্বা, কোথাও পেঁচানো, কোথাও কমার মতো দেখতে, এরকম সব ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই। এদের মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই কোষের মধ্যে। আছে কি কিছু ডিএনএ, আরএনএ আর প্রোটিন। তাহলে এই 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 ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলেছি প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে পেঁচানো ডিএনএর সঙ্গে পর্দাহীন অঙ্গাণুগুলোও থাকে না, তবে রাইবোজোম থাকে। এরা হলো ব্যাকটেরিয়া। 1674 সালে প্রথম অ্যান্টনি ভন লিউয়েনহক জীবিত কোষ অণুবীক্ষণ যন্ত্রে দেখতে পেরেছিলেন। পরবর্তীকালে এলো আদ্য প্রাণী, মানে যাকে আমরা বললাম প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, এদের দেহের মধ্যে কী পেলাম আমরা? এদের দেহের মধ্যে পেলাম আমরা কোষ। এদের দেহের মধ্যে আমরা পেলাম কোষ। কোষের মধ্যে একটি সুগঠিত নিউক্লিয়াস, তারপরে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওজালক, নিউক্লিওলাস সব দিয়ে তৈরি। গোলাকার, ডিম্বাকার, লম্বা, স্বাধীনভাবে থাকা, একসঙ্গে থাকা সব রকম পেলাম। এদের কারো দেহের মধ্যে পেলাম ঘনপথ, যেমন অ্যামিবা। কারো দেহের মধ্যে পেলাম ফ্লাজেলা, যেমন ইউগ্লিনা। এগুলোও আমাদের দেহের মধ্যে ভালো কাজ যেমন করলো, কিছু খারাপ কাজও করলো। এদের মধ্যে একটা খারাপ কাজ করে এরকম একটা আদ্য প্রাণীর নাম বলি, প্লাজমোডিয়াম ভাইভাক্স। নাম হয়তো শুনবে। ম্যালেরিয়া রোগের নাম শুনেছ তো? ম্যালেরিয়া রোগের যে জীবাণু, তার নাম প্লাজমোডিয়াম ভাইভাক্স। এটা এক প্রকার আদ্য প্রাণী, তোমার ক্ষতি করে। ঠিক আছে, এবার চলে এসো ছত্রাক। আচ্ছা, ছত্রাক কি? দেখবে ইস্ট, আমরা নাম শুনেছি ইস্ট। অনেকে দেখেছি ইস্ট দিয়ে আমরা কী করি, ওই বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো তৈরি করা হয়। ইস্ট দিয়ে আমাদের ওই পাউরুটি বানানো হয়, পাউরুটি বানানো হয়। এগুলো সব এককোষী, কিন্তু মিউকাস এগুলোর মধ্যে ফ্লাজেলা আছে। এগুলো হচ্ছে মাইসিলিয়াম যুক্ত হাইফি। তার মধ্যে নিউক্লিয়াস আছে। দেখো কোষের মধ্যে ফিলামেন্টের মধ্যে প্রস্থপ্রাচীর আছে, নিউক্লিয়াস। কোষ ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর সবুজ উদ্ভিদ কোষের মতো নয়। স্থলে জলে আলোর উপস্থিতি অনুপস্থিতি থাকতে পারে ছত্রাক। এরপরে আসছি আমরা শৈবাল। দেখো, শৈবাল বলতে আমরা কী বুঝি? একসময় মনে হতো কলতলায় যেগুলোতে পা হুড়কে যায় সেগুলো নাকি শৈবাল। না, শৈবালের আরও প্রচুর ডিভিয়েশন আছে। এককোষী হতে পারে, ক্লামাইডোমোনাস, অনেকগুলো কোষ একসঙ্গে থেকে কলোনি করতে পারে, ভলভক্স, ফিলামেন্ট তৈরি করতে পারে, মোনোসাইটিক ফিলামেন্ট তৈরি করতে পারে, স্পাইরোগাইরা, এরকম প্রচুর আমরা এরকম পেতে পারি। ছত্রাকের সঙ্গে পার্থক্য হচ্ছে এর মধ্যে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকার জন্য এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আর এদের বৃদ্ধির জন্য আলো প্রয়োজন হয়, এরা জলে থাকে। তাহলে এগুলো হলো গিয়ে আমাদের শৈবাল। এই শৈবালের মধ্যে দেখবে রঙের ওপর ভিত্তি করে বহু রকমের শৈবাল আছে। কীরকম? কোনো শৈবালে হচ্ছে সবুজ রং থাকে, ক্লোরোফিল, সেগুলোকে আমরা বলি ক্লোরোফাইসি। কোনো শৈবাল দেখবে পাওয়া যায় সমুদ্রে, যাদের দেহের মধ্যে রঞ্জকটা হচ্ছে লাল, এদের নাম হচ্ছে রোডোফাইসি। কোনো শৈবাল সমুদ্রে পাওয়া যায়, দেখবে এদের ব্রাউন কালার, এদের ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন ব্রাউন কালারের রঞ্জক পাওয়া যায়। এরা ব্রাউন অ্যালগি। এরকম ডায়াটম আছে, ফ্রুস্টল দিয়ে তৈরি, এরকম প্রচুর আছে। এগুলো সব পরবর্তীকালে আবার বলবো, আমাদের ছোট্ট জায়গায় এটা বলার কোনো অবকাশ নেই। আরেকটা যেটা নিয়ে এখন সবচেয়ে চর্চিত বিষয়, যার জন্য লেখাপড়া বন্ধ 5-6 মাস ধরে, সে লোকটি হলো গিয়ে ভাইরাস। আমরা কাউকে গাল দিয়ে বলি, দেখেছো কিরকম ভাইরাস? ক্লাসে গণ্ডগোল করছে, আমার ছেলেটাকে আমরা বলি, দেখেছো ভাইরাস। মানে ভাইরাস মানেই একটা আতঙ্ক। তোমরা জেনে রাখো, ভাইরাস আতঙ্ক ঠিক, কিন্তু আমাদের পক্ষে উপকারী ভাইরাসও আছে। ব্যাকটেরিওফাজ ভাইরাস,
যারা আমাদের শরীরের মধ্যে থাকা কোলাইটিস তৈরিকারী ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, সেরকম ভাইরাস আমাদের আছে। 1940-এর দশকে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে কিন্তু এই ভাইরাসকে আমরা বুঝতে পারিনি। এটা এত ছোট যে এর কোনো সুগঠিত কোষ নেই। কি আছে? এর বাইরে আছে একটা আবরণ, এটাকে বলা হচ্ছে ক্যাপসিড। আর এইগুলো ছোটো ছোটো একক আছে, হ্যাঁ, এককগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। আর ভেতরে আছে একটি ডিএনএ অথবা আরএনএ। যদি ডিএনএ থাকে সেগুলো সাধারণত প্রাণীকে আক্রমণ করে, আরএনএ যদি থাকে সেগুলো সাধারণত উদ্ভিদকে আক্রমণ করে। তাহলে উদ্ভিদ এবং প্রাণীকে আক্রমণ করে যারা, তারা কেউ ডিএনএ ভাইরাস, কেউ আরএনএ ভাইরাস। কিন্তু আরএনএ ভাইরাস যদি প্রাণীকে আক্রমণ করে সেটা মারাত্মক হয়। উদাহরণ দিতে পারবে কেউ? আমি বলি, এই করোনা ভাইরাস, এইডসের ভাইরাস, এরা সব হচ্ছে আরএনএ ভাইরাস, কিন্তু এরা কি করে? প্রাণী দিয়ে আক্রমণ করে। এরা খুব ডেঞ্জারাস হয়। যাক, অত চিন্তার কিছু নেই। এদের বাইরে তার একটি প্রোটিন ফলক, যেহেতু সুগঠিত কোষীয় অঙ্গাণু নেই, সুগঠিত কোষপ্রাচীর নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, তাই কি আমরা কোষের মধ্যে ফেলি না। ভাইরাসকে আমরা ছোট করে বলি ভিরিয়ন। এটা গেল ভাইরাস। তা এখন আমার তোমাদের একটু শুনতে ইচ্ছা করছে যে আমাদের এই করোনা ভাইরাস সম্পর্কে যে ভাইরাস আলোচনা করছি, একটু ছোট্ট করে বলে দিই। করোনা ভাইরাস হচ্ছে এক প্রকারের লিপো ভাইরাস, মানে ভেতরটা হচ্ছে, বাইরে একটা লিপিডের আবরণ আছে, আর ভেতরে আছে একটি আরএনএ। আর এর নাকি কতগুলো স্পাইক আছে, বিজ্ঞানীরা যেরকম বলছেন আর কি। স্পাইকের মধ্যে একটা প্রোটিন আছে, যে প্রোটিনগুলো ভয়াবহ। এগুলো অ্যালার্জি তৈরি করে, আমাদের শরীরের মধ্যে ঢুকে আমাদের শ্বাসনালীতে আটকে যায়, শ্বাসনালীর মধ্যে এরা অ্যালার্জি তৈরি করে। অ্যালার্জিগুলোকে নষ্ট করে দিয়ে এরা কী করে আস্তে আস্তে সেগুলোকে চোখ করে দেয়, প্রচুর মিউসিলেজ ক্ষরণ হয়, গলাটা চোখড হয়ে যায়, আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। এই করোনা ভাইরাসের জন্যে বাঁচার পথ কি? দেখো, বাইরে আছে কি? লিপিড, মানে ফ্যাটকে ঠেকাতে পারে কে? অ্যালকোহল, গলে যায়, ফ্যাট অ্যালকোহলে দাববো আর ক্ষারে দাববো। তার জন্য ডাক্তার কি বলছে? ডাক্তারবাবুরা বলছে বারবার হাত ধোও, সাবান দিয়ে হাত ধোও, ঘষে ঘষে হাত ধোও। তাহলে লিপিড স্তরটা ফেটে গেলে ভাইরাসটা নষ্ট হয়ে যাবে। এটাই বাঁচার পথ। ওষুধ বেরোয়নি, ভ্যাকসিনও বেরোয়নি। বাঁচার পথ কি? বাইরে লিপিড স্তরটাকে, ভাইরাস হাতে পড়লে পরে, তুমি জানতে পারছো না এত সূক্ষ্ম, ভাইরাস যদি হাতে পড়ে তাহলে তার লিপিড স্তরটাকে ফাটিয়ে দাও, ভেঙে দাও, যাতে ওটা শরীরের মধ্যে গিয়ে শ্বাসনালীতে আক্রমণ করে। আর কী করতে পারে? যদি কোনো কারণে নিঃশ্বাস বা অন্য কারণে শ্বাসনালীতে ঢোকে, মুখে মাস্ক পরে রাখো, যাতে চটকে ঢুকতে না পারে। এই পাতলা মাস্ক, ছোটো মাস্ক, যেরকম হোক। লোকের মধ্যে করোনা এফেক্টেড মানুষ যদি থাকে, তোমার সামনে এসে হাঁচে বা কাশে, তার ড্রপলেট থেকে তোমার শরীরের মধ্যে সেটা সংক্রামিত হতে পারে। সেটা ঠেকানোর জন্য খানিকটা কাজ করবে মাস্ক, সবটা না হলেও খানিকটা করবে। স্যানিটাইজার ব্যবহার করতে বলছে কেন? ওতে অ্যালকোহল যুক্ত আছে। দেখো, অ্যালকোহলগুলো লিপিড স্তরগুলোকে ভেঙে দেবে, কোষপ্রাচীরটাকে ফাটিয়ে দেবে, পেটটা ফাটিয়ে দেবে, এক কথায়। এবার তুমি কি করবে? শরীরের মধ্যে এই কাজগুলোকে যদি নিয়মিত করো, আর রোজ দিনে যদি 2-3 বার করে গলা গার্গেল করো, তাহলে গলার মধ্যে নুন জল দিয়ে যখন গার্গেল করবে, তখন গলার মধ্যে যদি কোনো কারণে তোমার অজান্তে এই ভাইরাস বাসা বেঁধে থাকে, সেগুলো ডিজলভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য দেখবে আমরা এর থেকে বাঁচতে পারি। এটা একটা করোনা ভাইরাস সম্বন্ধে ছোটো করে বললাম, একটুখানি শোনো। এবারে আমরা দেখি যে আমাদের আশপাশে যে রোগগুলো হচ্ছে, তার মধ্যে কোনগুলো ব্যাকটেরিয়া ঘটাচ্ছে, কোনগুলো ভাইরাস ঘটাচ্ছে, কোনগুলো প্রোটোজোয়া ঘটাচ্ছে, কোনগুলো ছত্রাক ঘটাচ্ছে। যক্ষা নাম শুনেছ, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, টিটেনাস, হুপিং কাশি, ডিপথেরিয়া, সব ব্যাকটেরিয়া দিয়ে হয়। ইনফ্লুয়েঞ্জা, পক্স, তারপরে মাম্পস, হাম, পোলিও, জলাতঙ্ক, হেপাটাইটিস, ডেঙ্গু, এইডস, আর এখন হচ্ছে করোনা, সবই হচ্ছে ভাইরাস দিয়ে হয়। অ্যামিবা থেকে রোগ হয় অ্যামিবিওসিস, জিয়ার্ডিয়াসিস বলে একটা রোগ হয়, মানে পেট খারাপ, ডায়রিয়া টাইপের।
ম্যালেরিয়ার কথা একটু আগে বলছিলাম, স্লিপিং সিকনেস, কালা জ্বর, সবই আর্দ্র প্রাণী দিয়ে হয়। দাঁত, হাজা, ছুলি, অ্যালার্জি, নাক, মুখ, কান, গলা, ফুসফুসের রোগ, এগুলো ছত্রাক দিয়ে হয়। কিছু ছত্রাক আছে যেগুলো আমরা খাই, ওই যে পাতাল ফোড় বাজার থেকে কিনে আনি না, পাতাল ফোড়, ওই পাতাল ফোড়গুলো হচ্ছে আমরা খাই। তার মধ্যে মরচেলা আছে, অ্যাগারিকাস বাইসপরাস আছে। আবার রঙিন ছত্রাক যেগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ অ্যালার্জি তৈরি করে, ভুল্লুক করে খেয়ে ফেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে অণুজীবগুলো কোন কোন পথে প্রবেশ করে আমার শরীরে একটু দেখে নিই। যেমন ডায়রিয়া হলে, জানবে পানীয় জল দূষিত হলে ডায়রিয়া হয়। হাঁচি কাশির সময় সংক্রামিত বায়ু থেকে যক্ষ্মা হয়। অ্যামেবিয়াগুলো মূলত খাদ্যের মাধ্যমে শরীরে ঢোকে। রক্ত সঞ্চালনে ভুল হলে হেপাটাইটিস ঢোকে। ম্যালেরিয়ার বাহক মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। অসুরক্ষিত যৌন সংসর্গ থেকে এইডস হয়। এই সমস্ত জীবগুলো দেহের মধ্যে স্বাধীনভাবে যখন বেঁচে থাকতে পারে, একা একা বাঁচতে পারে না। ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে এরা একা একা বাঁচতে পারে না। যখন কোনো পোষক পায়, মানে তোমাকে আমাকে পায়, তখনই অ্যাক্টিভ হয়। বাইরে যখন এটা ঘুরে বেড়ায় তখন এটা একটা কণা, একটা ক্রিস্টাল কণার সঙ্গে কোনো পার্থক্যই থাকে না। তাই এটাকে ঠিক জীবও বলা হয় না, জড়ও বলা হয় না, মধ্যবর্তী এক রকমের জীব বলে মনে করা হয়। আমরা জানি কিছু উপকারও আমাদের আছে, যেমন ধরো শিম্বগোত্রী উদ্ভিদ বাতাসে নাইট্রোজেন তৈরি করে, বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে নাইট্রেট লবণ তৈরি করে। এরা কারা? রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া। এরা আছে বলে দেখো ওই শিম্বগোত্রী উদ্ভিদগুলোতে কম সার প্রয়োগ করে প্রচুর পরিমাণে ফসল তৈরি করা যায়। ভিটামিন বি কমপ্লেক্স রোগের ওষুধের মধ্যে ভিটামিনের অভাব লক্ষ্য করলেন। দেহের মধ্যে থাকা ক্ষুদ্রান্ত ব্যাকটেরিয়া থাকে ভিটামিন বি12 তৈরি করে আমাদের শরীরে। অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন মারা যায়, অন্তের ব্যাকটেরিয়াও মারা যায়। তাই খুব বেশি দিন অ্যান্টিবায়োটিক খেলে পরে ডাক্তার দেখবে আবার ল্যাক্টোব্যাসিল বলে একরকম দেয়, ল্যাক্টোব্যাসিলাসগুলোকে তৈরি করে দেয় শরীরের মধ্যে। আবার দেখবে শরীরের মধ্যে ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় বলে আমরা বিভিন্ন রকমের সব ওই মাল্টিভিটামিন ট্যাবলেট ডাক্তার বলে দেয় খেতে। তাহলে রাইজোবিয়াম কী বললাম? ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে বাস করে এমন একটা ব্যবস্থা যা বায়ুর নাইট্রোজেন টেনে নিয়ে যৌগ তৈরি করে শরীরের মধ্যে মাটিতে নাইট্রেট লবণ তৈরি করে দেয়। প্রাকৃতিক আরেকটা জিনিস নতুন করে বলি তোমাদের, সেটা হচ্ছে কি? লাইকেন। লাইকেন কি? লাইকেন হলো এমন একটা অণুজীব যেখানে বাইরে আছে কে? ছত্রাক। এই ভেতরে আছে শৈবাল। ভেতরটা সবুজ আর বাইরেটা হলো সাদা। তাহলে এই দুটো একসঙ্গে থাকছে এবং দুটো একসঙ্গে থেকে কী করছে? সহাবস্থায়, যেমন হচ্ছে শৈবাল খাবার তৈরি করছে, আর সাদা অংশটা যারা ছত্রাক অংশ তারা কী হচ্ছে? জল ইত্যাদি শোষণ করে শৈবালকে দিচ্ছে। এই দুটোকে যখন আমরা একসঙ্গে চালাচ্ছি তখন কী হচ্ছে বলো তো? তখন হচ্ছে এই যে ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে মিথজীবিত বলে। এটাও কিন্তু একটা ছোটো ছোটো ফাইকোবায়োন্ট এবং মাইক্রোবায়োন্ট, অর্থাৎ শৈবাল এবং ছত্রাকের মিলিত রূপ। এইগুলোর সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে আমরা দেখতে পাই ইকোলাই ব্যাকটেরিয়া, যারা শরীরের মধ্যে রয়েছে। এই জীবজগতের সঙ্গে মৃতজীবিতার একটা সম্পর্ক রয়েছে। আবার নাইট্রোজেন, অ্যামোনিয়া ইত্যাদি তৈরি করার জন্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ভালো কাজ করে। তাহলে একদিকে ব্যাকটেরিয়া ভালো কাজ করে কীরকম? ধরো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, ক্লস্ট্রিডিয়াম অ্যাজিটোব্যাক্টার, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে মুক্ত করে। আবার মিথজীবী ব্যাকটেরিয়ার কথা বললাম, রাইজোবিয়াম মটর গাছের মূলে অর্বুদ সৃষ্টি করে বাস করে। পাট গাছকে দেখো, তোমরা অনেকে দেখেছো, পাট গাছগুলোকে কেটে এনে জলে পুকুরে চুবিয়ে রাখা হয়। যদি ব্যাকটেরিয়া না থাকতো তাহলে পাট গাছের কাণ্ডগুলো কিন্তু পচে তার থেকে তন্তুগুলো বেরোতো না। ল্যাক্টোব্যাসিলাস যদি না থাকতো দই তৈরি হতো না জীবনে,
চিজ, কেক, ধোকলা, ইডলি, ধোসা, পাউরুটি খাবার বানানো যেত না ইস্ট না থাকলে। ব্যাকটেরিয়া থেকে অ্যালকোহল আর ভিনিগার তৈরি করার কাজ ইস্ট করে যায়, সে কাজগুলো হতো না। আমরা যদি কোনো খাদ্য একটু টকে গেছে, টকটক গন্ধ লাগছে, মা বললেন খাস না, তুই বললেন না কিছু হবে না খেয়ে নি, ওগুলো কিন্তু আসলে ব্যাকটেরিয়া গ্রো করে গেছে ওর মধ্যে, শরীরের মধ্যে ঢুকলে পরে সেগুলো খাদ্যে বিষক্রিয়া তৈরি করবে। তাই কোনো একটা খাদ্যকে ভালো করে রাখবো কী করে? বায়ুশূন্য স্থানে যদি রাখা যায় তাহলে ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচানো যায় খাবারকে। বিশেষ মোড়ক বা প্যাকেজিং করা যায়। সবজি বা ফলকে দীর্ঘ সময় রোদে শুকিয়ে নিতে হয়। মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে পরে সহজে ব্যাকটেরিয়া তাতে ধরতে পারে না। কাঁটা আম, লেবু, বাঁধাকপি ভিনিগার মিশিয়ে রাখলে পরে পিকলিং বলে। আচারের মধ্যে দেখবে দীর্ঘদিন ধরে ভিনিগার টিনিগার দিয়ে তৈরি করা হয়, যে দীর্ঘদিন আচারটা খাওয়া যায়। ফলের মধ্যে যদি চিনি যোগ করো তা দীর্ঘদিন পরে ওটা অবিকৃত থাকে। আর খাদ্যকে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তাহলে সেগুলো কিছুদিন তাজা থাকে। আর এছাড়া পাস্তুরাইজেশন একটা পদ্ধতি আছে, বিজ্ঞানী লুই পাস্তুর তৈরি করেছিলেন। তাই এগুলো তো খাবার তৈরির কথা। ব্যাকটেরিয়া আছে যারা কিনা প্রচুর পরিমাণে ওষুধ তৈরি করে। এই জীবনদায়ী ওষুধগুলোকে বলা হয় অ্যান্টিবায়োটিক। আলেকজান্ডার ফ্লেমিং প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল। ব্যাকটেরিয়াকে বৃদ্ধি ঘটিয়ে প্লেট থেকে খোলা প্লেটের ওপর ব্যাকটেরিয়া, ছত্রাক, পেনিসিলিয়াম নোটেটাম, যার থেকে পাওয়া পেনিসিলিন, সে কী করেছিল না আগার প্লেটে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি ব্যাহত করেছিল। সেটাই ছিল প্রথম পেনিসিলিন, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক। পরবর্তীকালে স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অ্যাম্পিসিলিন, বহু জিনিস আবিষ্কার হয়েছে। তাই জীবাণু আমাদের দেহে প্রবেশ করে জীবাণুর গাত্র বা দেহ থেকে বেরোনো ক্ষতিকর যৌগগুলো, যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে তাদের বলি আমরা অ্যান্টিজেন। শরীরের মধ্যে থাকা প্রোটিন, অ্যান্টিবডি, টি সেল, বি সেল, এগুলো পরে পড়বে আরও। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, নাল কোষ, কিলার কোষ, এরকম প্রচুর আমাদের শরীরে সব সৈন্য সামন্ত আছে। তারা কী করে? তাদের বিরুদ্ধে লড়াই করে। আর টিকাকরণ কি? এই যে পালস পোলিও টিকা নাও ইত্যাদি, এগুলো হচ্ছে কি ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্যে তোমার কাছে একটা রসদ ওরা পাঠিয়ে দেয়। রসদটাকে আমরা শরীরে নিই, এটাকে আমরা বলছি অর্জিত ইমিউনিটি। এটাকে এক কথায় বলা হয় ভ্যাকসিনেশন বা টিকা। জন্মানোর পর থেকে দেখবে একটা বড় কার্ড দিয়ে দেয় হসপিটাল থেকে, কত কার্ডে কত রকম সব লেখা থাকে, এই বয়সে এই টিকা, ওই বয়সে ওই টিকা, সবই হচ্ছে আগে থাকতে সেগুলোকে সব করা হয়। মলমূত্র, অপরিশোধিত বর্জ্য, স্বাস্থ্য, ব্যাকটেরিয়া না থাকলে এগুলো কিন্তু হতো না, পচতো না। তা সেগুলো পচে মাটির মধ্যে গিয়ে নাইট্রোজেন ফাইট্রোজেন তৈরি করে সেগুলোকে আবার মাটির উর্বরতা বাড়ায়। জন্তুর মল, তরকারির খোসা, বর্জ্য থেকে মিথানোজেন ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে, যেটা বায়োগ্যাস তৈরিতে আবার সাহায্য করে। মহাকাশযানকে পরিষ্কার রাখতে আমরা ক্লোরেল্লা মহাকাশযানকে পরিষ্কার রাখতে আমরা ক্লোরেল্লা ব্যবহার করি। এটা কী করে? বায়ু দূষণ করে, বায়ু শোধন করে, অর্থাৎ প্রচুর অক্সিজেনের সাপ্লাই দেয়। তাহলে আমরা কি বলতে পারি? পৃথিবীতে ব্যাকটেরিয়া আছে, সবগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেললেই হলো না। বহু ব্যাকটেরিয়া আছে, অণুজীব আছে, যারা পক্ষান্তরে আমাদের সাহায্য করছে। এই সমস্ত অণুজীবগুলোকে আমরা বলি। এই জন্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অণুজীব এরা একদিকে যেমন আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, একদিকে যেমন এরা ক্ষতিকর, আরেক দিকে গুরুত্বপূর্ণ। আমি কি করলাম, কটা প্রশ্ন দিয়েছি, এগুলো একটুখানি করো। বলছে অণুজীব কাদের বলে, এদের বৈশিষ্ট্যগুলো দেখবে একসঙ্গে জেনারেল একটা লিখতে হবে। আর আদ্য প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের বৈশিষ্ট্যগুলো দেখবে আলাদা আলাদা করে বইতে দেওয়া আছে। আর এদের দুটি করে প্রত্যেকটা গ্রুপের নাম লিখতে হবে। আর এর সঙ্গে আরেকটু লিখে রাখো, খাদ্যকে কি করে ভালো রাখা সম্ভব, খাদ্য প্রক্রিয়াকরণ, আর কোন কোন ওষুধ তৈরি হয় খাদ্য থেকে, এইগুলোকে মোটামুটি নিয়ে আমরা একটা তৈরি করলাম। এই পাঠটা পড়বে, উত্তরগুলো লিখবে, আমাকে জানাবে, অসুবিধে হলে আলোচনা করা যাবে।